খাঁটিতেই খাঁটি ছাঁচ। নমস্কার নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। গতদিন আমাদের তো একটা অঙ্ক হয়েছিল, আমরা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট করছিলাম, সেখান থেকে আমরা একটা ছোট্ট অঙ্ক করেছিলাম। তোমাদের নিশ্চয়ই সেটা ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয়ই সেটা থেকে বুঝতে পেরেছো এবং সেটাকে মনে রেখেছো। আজকে আমরা রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট বিষয়ক আরেকটি অঙ্ক করব। একটা ছোট অঙ্ক, জাস্ট তোমাদের গতদিনের যে অঙ্কটা করেছিলে তার মতোই একটা অঙ্ক, জাস্ট তোমাদের নলেজটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য যে কিভাবে রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট তোমরা করবে। পরবর্তী সময় তো রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্ট থেকে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করাও শিখবো পরবর্তী পর্যায়ে। আজকে একটা ছোট অঙ্ক নিয়ে প্রথমে দেখাই কি করে রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট করতে হয়। তবে গতদিনের যে তোমাদের রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট করে তোমরা যা শিখেছো সেটা আরেকবার রপ্ত হয়ে যাবে, ঠিক আছে? তবে তোমরা লক্ষ্য করো, আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমাদের। এই দেখো কোশ্চেনটা, খুব ভালো করে দেখো, আমি পড়ে যাচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও এবং পাশাপাশি খাতা কলম নিয়েছো নিশ্চয়ই, খাতা কলমে সেটা তুলে নাও। তখন যখন আমি অঙ্কটা করব সাথে সাথে রেজাল্টটাও লিখে নেবে। কি করে করতে হয় সেটা তো হোয়াইট বোর্ডে দেখেই নেবে। প্রথমেই আমি বলছি যে যেটা তুমি দেখতে পাচ্ছ, ডিটেলস এবং অ্যামাউন্ট, একদিকে ডিটেলস এবং একদিকে অ্যামাউন্ট, এখানে কিছু আইটেমস আছে। এটা একটা সামারি অফ এ ক্যাশবুক, এটা একটা ক্যাশবুকের সামারি। জাস্ট কিছু আইটেম নেওয়া, কিছু টার্ম নেওয়া, এবং তুমি যদি ভালো করে কোশ্চেনটার দিকে তাকাও তবে তুমি বুঝতে পারবে এটা একটা বছরের মধ্যে সংঘটিত হওয়া কিছু জিনিসগুলোকে ওরা সাজিয়ে গুছিয়ে লিখে আমাদের সামনে তুলে ধরেছে। এবং আমাদের কি করতে হবে, আমরা এই আইটেমগুলো থেকে, এই জিনিসগুলো থেকে, এই ডিটেলসের আইটেমগুলো থেকে আমরা একটা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করব, ঠিক আছে? এবার প্রথম থেকে আমি আইটেমগুলো বলে যাচ্ছি, তোমরা ধীরস্থিরভাবে লিখে নাও খাতায়। প্রথমেই দেখো, ডিটেলসের প্রথম আইটেমটাই আছে ক্যাশ ইন হ্যান্ড অ্যাজ অন 1 এপ্রিল 2019, ঠিক আছে? এই যে 1 এপ্রিল 2019, এখানে দেখো অ্যামাউন্ট কত আছে। অ্যামাউন্টের ডিটেলসের কলামে দেখো অ্যামাউন্ট আছে 20,000, দেখা যাচ্ছে? ওকে, লিখে নাও ক্যাশ ইন হ্যান্ড অ্যাজ অন 1 এপ্রিল 2019 20,000। তারপর লিখো, বা তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ, ক্যাশ এট ব্যাংক অ্যাজ অন 1 এপ্রিল 2019 35,000, 35,000 টাকা আছে। ওকে, স্পষ্ট দেখতে পাচ্ছ? লিখে নাও। তারপরে 3 নম্বর আইটেমটা দেখো, সাবস্ক্রিপশন, এবং ইনার কলামে রুপিজের সাইন দিয়ে কিছু আমি অ্যামাউন্ট লিখে দিয়েছি। সাবস্ক্রিপশন, এখানে দেখো সাবসিকুয়েন্টলি 3টা বছরের দেওয়া আছে। এখন তোমাদের মনে স্বাভাবিকভাবেই জাগতে পারে যে 18-19, 2018-19, 2019-20 এবং 2020-21 কেন? সেদিন আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন অ্যাকাউন্টস করি, সাধারণত এই সিবিএসসি প্যাটার্নে আমরা যতই অঙ্ক করব, আমরা দেখব যে আমাদের এখানে যে ইয়ারটা আমরা ধরি অঙ্ক করার জন্য, সেটা আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা ধরেই আমরা অঙ্ক করি। দ্যাট ইজ, কোনো বছরের 1 এপ্রিল, 1 এপ্রিল থেকে সেটা শুরু হয় বছরটা, এবং পরবর্তী বছরের 31 মার্চ, দ্যাট ইজ 31 মার্চে গিয়ে ওই বছরটা শেষ হয়। দ্যাট ইজ 12 মান্থ ফেজ। বোঝা গেল? এর জন্য এখানে প্রচ্ছন্নভাবে তোমার বুঝতে হবে যে প্রথমেই লেখা আছে 2018-19, এটা হলো 1 এপ্রিল 2018 টু 31 মার্চ 2019, ঠিক আছে? এবার দেখো, সাবস্ক্রিপশন আছে 2018-19 এর জন্য 30,000, 2019-20 এর জন্য, 19-20 সালের জন্য আছে 2,25,000 টাকা, 2,25,000। এরপর আছে 2020-21 সালের জন্য
10,000 টাকা। বুঝা গেল তিনটা? এবার দেখো তিনটার যোগ করে আমি টেনে আউটার কলামে লিখে দিলাম, একটা দাগ আছে দেখো, 2,65,000 অ্যামাউন্ট কলামে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আইটেমটা যাচ্ছে, ডোনেশন ফর বিল্ডিং। এরকম যখন থাকবে ডোনেশন ফর বিল্ডিং বা ডোনেশন ফর সাম স্পেসিফিক কিছু বলা, তখন ওইটা স্পেসিফিক ডোনেশনের আন্ডারেই পড়ে। সেটা আমরা পরবর্তী সময়ে যখন আমরা আইটেম সম্বন্ধে আরো ভালো করে জানবো তখন সেগুলো বুঝতে পারবো। কিন্তু এখন তুমি জানো যে ডোনেশন ফর বিল্ডিং হিসাবে আমরা পেয়েছি 60,000। এরপর দেখো এন্ট্রান্স ফি বাবদ আমরা পেয়েছি 23,000। লিখে নিয়েছো? একটু ঝটপট লিখে নেবে খাতার মধ্যে, তবে কোশ্চেনটাও একদিকে থাকবে, অঙ্ক করার সময় শুধু হোয়াইট বোর্ডটার দিকে নজর রাখবো। তারপর দেখো লাইফ মেম্বারশিপ ফি, লাইফ মেম্বারশিপ ফি 20,000 লেখা হয়েছে। এবার পরবর্তীটা পড়ছি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 38,750, ৩৫,৭৫০ টাকা। নেক্সট আইটেম পড়ছি লাইটনিং, দেখতে পাচ্ছ লাইটনিং, এবং সেটার অ্যামাউন্ট হলো 26,250, 26,250 টাকা। এরপরে দেখো রেটস অ্যান্ড ট্যাক্সেস 17,000। আশা করি স্পষ্ট স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং লিখেও নিচ্ছ। তারপরে দেখো টেলিফোন চার্জেস 2,600, টেলিফোন চার্জ। তারপরে দেখো নেক্সট আইটেম পোস্টেজ অ্যান্ড কুরিয়ার 2,000। নেক্সট ওয়েজেস অ্যান্ড স্যালারি 88,000, দেখা যাচ্ছে ওয়েজেস অ্যান্ড স্যালারি 88,000। এরপর দেখো ইন্স্যুরেন্স প্রিমিয়াম, লিখে নাও, আমি বলছি ইন্স্যুরেন্স প্রিমিয়াম, হয়তো স্ক্রিনে একটু কম আসছে তবু আমি বলছি ইন্স্যুরেন্স প্রিমিয়াম 15,000। হ্যাঁ, দেখতে পাচ্ছ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 15,000 লেখা আছে, আশা করি তুলে নিয়েছো। এরপর দেখো ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পরেই আছে দেখো 15,000 যে অ্যামাউন্টটা আছে, তারপরেই আছে 18,000, 18,000। আশা করি তুলে নিয়েছো। আমি আস্তে আস্তে ধীরে ধীরেই বলছি যাতে তোমাদের কোশ্চেনটা তুলতে সুবিধা হয়। তারপর দেখো লকার রেন্ট, লকার রেন্ট বাবদ কত? 42,000। ঠিক আছে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছ নিচ পর্যন্ত, কোশ্চেনটা পুরোটাই এখানে আছে 42,000। এরপর দেখো পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে 2 লক্ষ টাকা। এই নিচের থেকে উপরের দিকে দেখো 3 নাম্বার আইটেমটা 2 লাখ আছে, এবং ডিটেলস এর কলামটায় যদি লক্ষ্য করো তখন দেখবে সেখানে লেখা আছে পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ 2 লাখ। ঠিক আছে, এবার দেখো ক্যাশ ইন হ্যান্ড অ্যাজ অন 31st March 2020, ক্যাশ ইন হ্যান্ড অ্যাজ অন 31st March 2020 কত আছে? অ্যামাউন্টটা দেখে নাও 23,800, 23,400, 23,400 টাকা। লিখে নিয়েছো 23,400, আমি রিপিট করে দিলাম আরেকবার। এবার লাস্ট আইটেম দেখো কোশ্চেনের, যেটা লাস্ট আইটেম আছে সেটা হলো ক্যাশ এট ব্যাংক অ্যাজ অন March 31st, 2020, এবং কত আছে অ্যামাউন্টটা? 70,000, 70,000 টাকা। আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে আমি তোমাদের কোশ্চেনটা বললাম, আমি আশা করি তোমরা কোশ্চেনটা সুন্দরভাবে খাতার মধ্যে তুলে নিয়েছো। এখন আমরা এটার সলিউশন করব। তোমরা এখন হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করবে। আশা করি কোশ্চেনটা তুলে নিয়েছো। ওকে, আচ্ছা, এবার কোশ্চেনটা তোলা হয়ে গেলে আমি বলছি, আমি এক এক করে
আমি পিছনে দেখো হোয়াইট বোর্ডের মধ্যে আমি রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট লিখে নিয়েছি। আমাকে এই সামারাইজ যে আমি পেয়েছি, যে সামারাইজ কিছু ডিটেলস পেয়েছি উইথ অ্যামাউন্ট, আমি সেটা দিয়ে একটা রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করব। আমরা গতদিনে একটা করেছিলাম, গতদিনেরটা একটু ছোট ছিল, আইটেম কম ছিল, আজকেরটার মধ্যে আইটেম একটু বেশি। দেখি কি করে করা যায়। আমি একটা করে আইটেম বলবো, বলে সেটা রিসিপ্ট সাইডে বসবে নাকি পেমেন্ট সাইডে বসবে, আমরা সেটা বলে বলে বুঝিয়ে অঙ্কটা করব। শুরু করি। দেখো প্রথমেই আছে, তোমাদের কাছে কোশ্চেনটা আছে, আমি এখানে কোশ্চেনের একটা ফরম্যাট নিয়ে নিয়েছি। প্রথমেই আছে ক্যাশ ইন হ্যান্ড অ্যাজ অন 1 এপ্রিল 2020। আমাদের ফরম্যাটটা যদি তোমাদের কাছে লেখা থাকে, আমি আগের গত ক্লাসে আমি ফরম্যাটও দিয়েছিলাম, সেখানে কি ছিল যে ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড আর ওপেনিং ব্যাংক ব্যালেন্স আমার রিসিপ্ট সাইডে বসে। তবে আমরা রিসিপ্ট সাইডে বসাবো। এই দেখো ফর দ্য ইয়ার এন্ডেড, আমাদের লাস্টের এই যে কোশ্চেনের মধ্যে যেটা লাস্ট আইটেম ছিল, দেখো ক্যাশ এট ব্যাংক অ্যাজ অন 31 মার্চ 2020 ছিল, তোমরাও তো লিখেছো, এবং ক্যাশ ইন হ্যান্ড ছিল মার্চ 31, 2020। এর থেকে কি বোঝা যায়? অঙ্কটা শুরু হয়েছিল 1 এপ্রিল 2019 এবং শেষ হলো 31 মার্চ 2020। এটা একটা হোল 12 মান্থ ফেজ। তবে আমরা লিখতে পারি ফর দ্য ইয়ার এন্ডিং। ওই দেখো আমরা লিখলাম রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং মার্চ 31, 2020। ওকে, এবার দেখো শুরু করছি। প্রথমেই লিখি টু, আমরা লিখব ক্যাশ ইন হ্যান্ড, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ওপেনিং, এবং ডেটটা তো তোমরা দেখেছই 1 এপ্রিল 2019। অ্যামাউন্টটা কত ছিল? 20,000। আমরা লিখতে পারি 20,000 রিসিপ্টের ঘরে। এবার পাশাপাশি ছিল ক্যাশ এট ব্যাংক অ্যাজ অন 1 এপ্রিল 2019 35,000। আমরা সেটাও লিখে দেব টু ক্যাশ এট ব্যাংক, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ওপেনিং, ডেট দিয়ে দেব 1 এপ্রিল 2019, অ্যামাউন্টের কলামে আমরা লিখে দিলাম 35,000। ওকে, সাবস্ক্রিপশন পার্টটায় দেখো, আমি যখন তোমাদের রুলস বলছিলাম, রুলস বলার সময় আমি তোমাদের বলে দিয়েছিলাম যে রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে irrespective of the occurrence either receipt or payment, receipt and payment এর অকারিং ডেট যাই হোক, পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার, সব জিনিসটাই আমরা রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে শো করি। আমরা যখন ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করব, সেক্ষেত্রে রুলসটা অন্যরকম হবে। সেটা নমিনাল অ্যাকাউন্ট ছিল, আর এখন যেটা আমরা করছি রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট, এটা একটা রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে আমরা হোয়াট কামস ইন ডেবিট হবে, আমরা যা যা পাবো, যেটাতে আমাদের ক্যাশের ইনফ্লো হয়েছে, সেগুলো আমরা রিসিপ্ট সাইডে লিখবো। এবং যা যা আইটেম ইরেসপেক্টিভ অফ দ্য অকারেন্স, ওটা কি পাস্টে হয়েছে, প্রেজেন্টে হয়েছে না ফিউচারে হয়েছে, ইরেসপেক্টিভ অফ ইটস নেচার, এটা কি ক্যাশ ছিল, সরি আমি ক্যাশ বলছি না, ইরেসপেক্টিভ অফ ইটস নেচার, আমি নেচার বলতে বোঝাচ্ছি যে এটা কি আগে ঘটা কোনো আইটেম যেটা আমি এখন পেলাম, মানে 2019 সালে 17 সালের কোনো আইটেম আমি এখন পেলাম, আর 2021 সালের কোনো আইটেম আমি অ্যাডভান্স পেয়ে গেছি। যাই হোক, মানে আমি অ্যাডভান্স পাই বা আমি আউটস্ট্যান্ডিং ছিল, যেটাই ছিল সেটা আমি আমার রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টে শো করে দেব, যদি আমি হাতে পাই আমার ক্যাশ বুকের আইটেম দেখে। ঠিক আছে, তবে আমরা সাবস্ক্রিপশনটা লিখি। দেখো সাবস্ক্রিপশনে 3টা ইয়ার দেওয়া আছে। আমি সাবস্ক্রিপশন লিখলাম, লিখে প্রথম ইয়ারটা ছিল 2018-19 আই থিঙ্ক,
হ্যাঁ, প্রথম ইয়ারটা ছিল 2018-19, তারপরের ইয়ারটা ছিল 2019-20 এবং পরবর্তী ইয়ারটা 2020-21। এখানে একটা জিনিস বোঝার আছে, আমি আগেও বলে দিয়েছি, এখন আরেকবার বলে দিচ্ছি। এখানে যে আমি 3টে ইয়ার লিখেছি, এটা তোমার ধরে নিতে হবে বা তুমি অঙ্ক করতে করতে বুঝে যাবে। এই যে 2018, এটা হলো 1 এপ্রিল 2018 এবং সেটা এন্ড হয়েছে 31 মার্চ 2019। ঠিক 2019-এর মার্চের পরের মাসটা কি এপ্রিল, ওই 1 এপ্রিল 2019 থেকে একটা ইয়ার শুরু হলো এবং সেটা 31 মার্চ 2020-তে শেষ হলো। এবং সেইভাবেই 1 এপ্রিল 2020 থেকে নেক্সট ইয়ার 31 মার্চ 2021 একটা ইয়ার। তবে এখানে দেখো আমাদের কারেন্ট ইয়ার কোনটা, কারেন্ট ইয়ার হলো আমাদের 2019-20। কেননা আমি অঙ্ক যেটা করছি, অঙ্কের মধ্যে কোশ্চেনের মধ্যেও ছিল যে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল 1 এপ্রিল 2019-এর এবং আমাদের ক্লোজিং ব্যালেন্স ছিল 31 মার্চ 2020-র। তবে মধ্যের যে ইয়ারটা 2019-20, এটা আমার কারেন্ট ইয়ার। 2018-20 এটা আমার প্রিভিয়াস ইয়ার, যেটা গত বছর চলে গেছে, এবং 2021 এটা হলো সাকসিডিং ইয়ার, যেটা এখনো আসেনি, সাকসেসিভ ইয়ার। ঠিক আছে, এবার দেখো অ্যামাউন্ট গুলো দেখো। 2018-19 ছিল 30,000, লিখে দিলাম 30,000 ইনার কলামে। তারপরে ছিল 2,25,000, তারপরে ছিল 10,000। ঠিক আছে, দেখো 18-19 জন্য 30,000, 19-20 জন্য 2,25,000 এবং 2020-21 জন্য 10,000। টোটাল 2,65,000 আমি আউটার কলামে লিখে নিলাম। এই যতগুলো আইটেম এখানে লিখছি, সাবস্ক্রিপশন, ক্যাশের ইনফ্লো, আমার কাছে ক্যাশ আমি পেয়েছি, ক্যাশ পাওয়ার কারণে সেটা আমার ইনফ্লো সাইডে, রিসিভ সাইডে আমি লিখলাম। এবার দেখো এরপর আছে ডোনেশন ফর বিল্ডিং, স্পেসিফিক ডোনেশন। ডোনেশন ফর বিল্ডিং, এটা আমার স্পেসিফিক ডোনেশন এবং অ্যামাউন্ট হলো 60,000। আমি লিখে দিলাম অ্যামাউন্টের কলামে। নেক্সট দেখো ডোনেশনের পর কি আছে, এন্ট্রান্স ফি। এন্ট্রান্স ফি, এন্ট্রান্স ফি, এন্ট্রান্স ফি বাবদ আমি কত টাকা পেয়েছি, কোশ্চেনে তোমরা তুলে নিয়েছো, আমরা পেয়েছি 23,000। 23,000 আমরা পেয়েছি এন্ট্রান্স ফি। এন্ট্রান্স ফি পাওয়ার ফলে আমার ক্যাশের ইনফ্লো হয়েছে, তাই সেটা আমি রিসিভ সাইডে লিখলাম। ডোনেশন ফর বিল্ডিং এর ফলে আমার ক্যাশের ইনফ্লো অফ ক্যাশ হয়েছে আমার কাছে, এর জন্য আমি ডোনেশন ফর বিল্ডিং রিসিভ সাইডে লিখলাম। তারপর দেখো লাইফ মেম্বারশিপ ফি, আমি এন্ট্রান্স ফি বাবদ টাকা লিখে নিয়েছি, এন্ট্রান্স ফি বাবদ 23,000 লিখে নিয়েছি। এবার দেখো লাইফ মেম্বারশিপ ফি, লাইফ মেম্বারশিপ ফি কত আছে, 20,000 লিখে নিচ্ছি আমরা রিসিভ সাইডে। টু লাইফ মেম্বারশিপ ফি, সেটা হলো 20,000। ওকে, আমরা লিখে নিলাম লাইফ মেম্বারশিপ ফি। এরপর দেখো কি আছে, নেক্সট আছে প্রিন্টিং স্টেশনারি। আচ্ছা, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারিতে বাবদ আমাদের কি টাকা এসেছে না টাকা গেল? ইট ইজ ওয়ান কাইন্ড অফ আউটফ্লো অফ ক্যাশ। আউটফ্লো অফ ক্যাশ মানে আমার থেকে ক্যাশ চলে গেছে, তখন এটা আমি পেমেন্ট সাইডে লিখব। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বাবদ আমার কত টাকা আছে, খরচ 38,750, 38,750 টাকা। তারপরে দেখো প্রিন্টিং স্টেশনারির পরে কি আছে আইটেম, লাইটনিং।
এই লাইটিং ব্যাপারটা কি? লাইটিং হলো আমাদের যে ইলেকট্রিসিটি বাবদ যে বিলটা দিতে হয় সেটাই কিছু কিছু জায়গাতে লাইটিং এক্সপেন্স হিসাবে আমরা পেয়ে থাকি। তখন লাইটিং এক্সপেন্স বাবদ আমরা পেয়েছি কত? 26,250। লাইটিং এক্সপেন্স বাবদ পেয়েছি 26,250, লিখে নিলাম আউটার কলামে। তারপর দেখো রেটস এন্ড ট্যাক্সেস, সেটাও আমার আউটফ্লো। রেটস এন্ড ট্যাক্সেস আমার আউটফ্লো, টাকা বেরিয়ে গেল, খরচ হয়ে গেল, আমার এক্সপেন্স হলো সেটা। তার অ্যামাউন্টটা কত আছে? 17,000। দেখো 17,000 টাকা আছে। ওকে, নেক্সট দেখো রেটস এন্ড ট্যাক্সেস এর পরে কি আছে? টেলিফোন চার্জেস। টেলিফোন বাবদ, টেলিফোন চার্জ বাবদ আমরা কত টাকা খরচ করেছি। তবে আমরা লিখি টেলিফোন চার্জেস। টেলিফোন চার্জেস বাবদ কত টাকা আছে? অ্যামাউন্টটা দেখে নাও, 2,600 আছে। ওকে, নেক্সট দেখো টেলিফোন চার্জেস এর পরে কি আছে? পোস্টেজ এন্ড কোরিয়ার। পোস্টেজ এন্ড কোরিয়ার বাবদ আমার কত টাকা খরচ হয়েছে? 2,000। লিখি 2,000 অ্যামাউন্ট কলামে। 2,000 আমরা লিখলাম আউটার কলামে পোস্টেজ এন্ড কোরিয়ার বাবদ। নেক্সট দেখো ওয়েজেস এন্ড স্যালারিজ। ওয়েজেস এন্ড স্যালারিজ আমার পেমেন্ট করতে হয়, আউটফ্লো অফ ক্যাশ। এর জন্য আমার টাকা বেরিয়ে যায় আমার পকেট থেকে ওয়েজেস এন্ড স্যালারিজ বাবদ 88,000। দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। এখন ওয়েজেস এন্ড স্যালারিজ এর পর নেক্সট আইটেম দেখো কি আছে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হয়। এর জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ আমি যে টাকাটা খরচ করব সেটা আমার আউটফ্লো অফ ক্যাশ এবং সেটা আমার এক্সপেন্সেস। তবে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের অ্যামাউন্টটা হলো 15,000। লিখে দাও আউটার কলামে 15,000। তোমাদের কাছেও কোশ্চেনটা তোলা আছে আশা করছি। নেক্সট দেখো ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ। আচ্ছা, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ এটা কি আমার পেমেন্ট সাইডে আসবে না রিসিভ সাইডে আসবে? এটা নিয়ে একটা চিন্তা থাকে, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি। আচ্ছা দেখো, গভর্নমেন্ট সিকিউরিটি যদি আমি পারচেজ করি তবে সেটা আমার আউটফ্লো অফ ক্যাশ। যদি গভর্নমেন্ট সিকিউরিটিস থেকে আমি কোনো ইন্টারেস্ট আর্ন করি সেটা আমার ইনকাম, তাই সেটা রিসিভ সাইড অফ রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টে বসবে। তাই সেটা এখন পেমেন্ট সাইডে না লিখে আমরা এদিকে রিসিভ সাইডে লিখব বা পাশে। তখন সেটা হলো আমার ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিস। কত টাকা আছে? 18,000। লিখে দিই। লিখে দিলাম আউটার কলামে 18,000। ওকে, নেক্সট দেখো এরপরে কি আছে? লকার রেন্ট। লকার রেন্ট বাবদ 42,000 আছে। লকার রেন্ট মানে আমরা এই ক্যাশ বুকের সামারিটা আমরা যে প্রতিষ্ঠানের পেয়েছি আমরা জানি না সেই প্রতিষ্ঠানটা কি ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, কি ধরনের নন প্রফিট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। হয়তো ওদের লকার রেন্ট দিয়ে ওরা কিছু আয় করেছে, ঠিক আছে? এর জন্য লকার রেন্ট বাবদ ওরা পেয়েছে 42,000। সো লকার রেন্ট will be considered as a income. আচ্ছা, যদি আজকে কোশ্চেনের মধ্যে থাকতো লকার রেন্ট পেড, যদি লকার রেন্ট পেড থাকতো কথাটা, তবে কিন্তু আমরা পেমেন্ট সাইডে লিখতাম। যেহেতু লকার রেন্ট শুধু আছে, এর সাথে পেইড বা পেমেন্ট কোনো ধরনের এরকম হিন্টস নেই, তাই আমরা লকার রেন্ট
ইনকাম ধরে নিয়ে আমরা সেটা রিসিপ্ট সাইডে লিখব এবং লকার রেন্টের অ্যামাউন্টটা দেখে নাও, কোশ্চেনে আছে 42,000। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট আছে পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটি। দেখো আমরা পেয়ে গেছি, আমরা প্রথমে পেয়েছিলাম ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি 18,000, সেটা আমরা লিখে দিয়েছিলাম ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি, সেটা আমাদের রিসিপ্ট সাইডে ইনকাম হয়েছিল, সেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। এখন হলো আমাদের পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটি। পারচেজ করলে কি হয়, আউটফ্লো অফ ক্যাশ, আমার পকেট থেকে টাকা বেরিয়ে যায়, তখন সেটা আমরা পেমেন্ট সাইডে লিখবো। তবে লেখো পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিস, অ্যামাউন্টটা দেখে নাও, অ্যামাউন্টটা আছে 2 লাখ রুপিস। ওকে, নেক্সট দেখো কি আইটেম আছে। নেক্সট আছে, হ্যাঁ এবার লাস্ট দুইটা আইটেম আছে আমাদের কোশ্চেনের। ক্যাশ ইন হ্যান্ড অ্যাজ অন March 31st, 2020, দ্যাট ইজ মাই ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড, এবং আছে ক্যাশ এট ব্যাংক অ্যাজ অন March 31st, 2020, দ্যাট ইজ মাই ক্লোজিং ক্যাশ এট ব্যাংক। ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড এবং ক্লোজিং ক্যাশ এট ব্যাংক সেটা আমরা পেমেন্ট সাইডে লিখি ফরম্যাট অনুযায়ী। ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড, দেখো ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড বাবদ আমাদের কাছে কত টাকা আছে, 23,400 বাই ক্লোজিং ক্যাশ এট ব্যাংক বাবদ আমার কাছে কত টাকা আছে, দেখো কোশ্চেনে আছে 70,000, তখন সেটা আমি লিখে দিচ্ছি অ্যাকর্ডিং টু ফরম্যাট আমাদের ক্রেডিট সাইডে, দ্যাট ইজ পেমেন্ট সাইডে, আমার রাইট হ্যান্ড সাইডে। ঠিক আছে, এবার আমরা আমাদের সমস্ত আইটেমগুলি হয়ে গেল, আমরা সমস্ত আইটেমগুলির পোস্টিং আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা টোটাল করব, টোটাল করে দেখব কোন সাইড বেশি আছে না কোন সাইড কম আছে। এমনও হতে পারে দোনো সাইড ম্যাচ হয়ে যেতে পারে, ইকুয়াল হতে পারে। ঠিক আছে, তখন আমরা ক্যালকুলেশন করব। আশা করি তোমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে, তোমরা অলরেডি ওয়ান সাইড করে ক্যালকুলেশন করা শুরু করে দিয়েছো। এবার দেখো আমি করছি, প্রথমে আছে 20,000, আমি প্রথমে রিসিপ্ট সাইডটাই করি। 20,000 প্লাস 35,000 প্লাস 2,65,000 প্লাস 60,000 প্লাস 23,000 প্লাস 20,000 প্লাস 18,000 প্লাস 42,000, টোটাল হচ্ছে 4,83,000। এই টোটাল অ্যামাউন্টটা আমার আসছে রিসিপ্ট সাইডে। এবার আমার দেখবো এটা ডেবিট সাইড, রিসিপ্ট সাইড, এখানে আমার আসছে 4,83,000, দ্যাট ইজ ওই যে সামারাইজড ক্যাশ, যেই আমরা একটা ক্যাশ বুকের যেটা একটা সামারি ফর্ম পেলাম, তার রিসিপ্ট সাইড হলো, আমি সারা বছর আমার রিসিপ্ট হয়েছে 4,83,000। ঠিক আছে, এখন আমরা পেমেন্ট সাইডটা করছি। পেমেন্ট সাইডটা করে আমি আরেকবার বুঝিয়ে দেবো তোমাদের সবটা। পেমেন্ট সাইডে দেখো প্রথমেই আছে 38,750 ফার্স্ট অ্যামাউন্ট, যেটা ছিল প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির জন্য। তারপরে ছিল লাইটিং ছিল 26,250। এরপর ছিল রেটস অ্যান্ড ট্যাক্সেসের 17,000 লিখে নিলাম। তারপরে ছিল টেলিফোন চার্জেস বাবদ 2,600। এরপর ছিল পোস্টেজ অ্যান্ড কোরিয়ার 2,000। এরপর ওয়েজেস অ্যান্ড স্যালারিজ 88,000। এরপর ছিল ইন্স্যুরেন্স প্রিমিয়াম 15,000। এরপর ছিল পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ 2 লাখ রুপিস। তারপরে ছিল ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড 23,400 এবং লাস্টে ছিল ক্লোজিং ক্যাশ এট ব্যাংক 70,000। তবে এখানেও আমার আসছে 4,83,000
83,000 আমার রিসিভস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টের বোথ সাইড ম্যাচ করেছে, এগ্রি করেছে, বোথ সাইড ম্যাচ করেছে। আমি শুধু এই অঙ্কটা তোমাদের করালাম একটা উদ্দেশ্যেই, জানি তোমরা বুঝতে পারো যে আইটেমগুলোর পোস্টিং কোন দিকে হয়। ম্যাক্সিমাম যখন অঙ্ক করবে তখন দেখবে এই সব আইটেমগুলোই তোমরা পেয়ে যাচ্ছ। দ্রুত একবার আইটেমগুলোকে আমরা কোথায় কোনটা পোস্ট করেছি সেটা একবার দেখে নিচ্ছি। দেখো প্রথমেই দেখো রিসিপ্ট সাইডে লিখলাম ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড 20,000, তারপরে লিখলাম ক্যাশ এট ব্যাংক 35,000, সাবস্ক্রিপশন আমাদের পাস্ট ইয়ার, কারেন্ট ইয়ার এবং সাকসেসিং ইয়ারের ছিল, আমরা সেটা 30,000, 2,25,000 এবং 10,000, 2,65,000 আউটার কলামে লিখে দিলাম। এরপর ছিল ডোনেশন ফর বিল্ডিং 60,000, তারপর ছিল এন্ট্রান্স ফি 23,000, লাইফ মেম্বারশিপ ফি 20,000, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ 18,000, লকার রেন্ট ছিল 42,000, টোটাল 4,83,000। এবং এদিকে পেমেন্ট সাইড ছিল প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 38,750, লাইটিং 26,250, রেটস অ্যান্ড ট্যাক্সেস 17,000, টেলিফোন চার্জেস 2,600, পোস্টেজ অ্যান্ড কোরিয়ার 2,000, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ 88,000, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 15,000, পারচেজ অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ 2 লাখ, ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড 23,400 এবং ক্লোজিং ক্যাশ এট ব্যাংক 70,000। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে এতটুকু পর্যন্ত আমরা যা করলাম সেটা ছিল আমাদের রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট। এখন একটা নট ফর প্রফিট অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং ফর নট ফর প্রফিট অর্গানাইজেশন যখন আমরা করব তখন কি শুধু রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে হবে? এ বাদেও তো আমাদের কিছু অ্যাকাউন্ট জানতে হবে। আমি প্রথমেই বলেছিলাম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার আর একটা অ্যাকাউন্ট করতে হয় এবং ব্যালেন্স শিট করতে হয়। আজকে এখন আমরা পরবর্তীতে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা পরবর্তীতে ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা কি সেটা আমরা বুঝবো এবং পরবর্তী ক্লাসে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট নিয়ে অঙ্ক করব। ঠিক আছে? তবে সবার আগে আমরা বুঝে নেই যে ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা কি। বাংলায় বললে ইনকাম কথার অর্থ আয় এবং এক্সপেন্ডিচার ব্যয়। তবে সহজ বাংলায় আমরা বলতে পারি আয় এবং ব্যয়ের হিসাবই হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট একটা নমিনাল অ্যাকাউন্ট। এর বেসিক ফিচার সেটা একটা নমিনাল অ্যাকাউন্ট। প্রফিট সিকিং অর্গানাইজেশনগুলো যেমন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে তাদের বছরের শেষে এন্ড অফ দ্য ইয়ার, তারা যখন জানতে চায় যে তাদের এন্ড অফ দ্য ইয়ার লাভ হলো, মুনাফা হলো না ক্ষতি হলো, প্রফিট অ্যান্ড লস ডিটারমিনেশনের জন্য প্রফিট সিকিং অর্গানাইজেশনগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে। কিন্তু নট ফর প্রফিট অর্গানাইজেশন যেগুলো প্রফিটের জন্য ট্রেডিং বা কোনো বিজনেস অ্যাক্টিভিটি করে না, সেক্ষেত্রে তাদের কি অ্যাকাউন্ট তৈরি করতে হয়? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থেকে যায়। সেজন্য আমরা করি ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, যেটাকে আমরা আয় ব্যয় হিসাব হিসাবেও আমরা জানি। তবে দ্রুত আসো আমরা আয় ব্যয় হিসাবগুলো বুঝে নেই। ফার্স্ট দেখো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে এই স্লাইডটাতে লক্ষ্য করবে বাংলায় আমি লিখে দিয়েছি আয় এবং ব্যয় হিসাব। প্রথম পয়েন্টটা দেখো, ফার্স্ট পয়েন্ট কি আছে? ইট ইজ লাইক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ অ্যান এন্টারপ্রাইজ অর বিজনেস ফার্ম। যেটা আমি মুখে বললাম এখন, যে প্রফিট সিকিং অর্গানাইজেশনগুলো বছরের শেষে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে, আর নট ফর প্রফিট অর্গানাইজেশনগুলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করে। নেক্সট পয়েন্ট দেখো, shows all revenue income earned and revenue expenses incurred during an accounting period. আমরা যখন ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব, সেখানে আমরা এই কিছুক্ষণ আগে যে রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টটা করলাম, সেখানে দেখবে আমরা তিনটে বছরের ছিল, এখানে তিনটা বছর ছিল 18, 19, 19, 20 এবং 2021।
2-3 বছরেরই আমরা সমস্ত সাবস্ক্রিপশনের অ্যামাউন্টগুলো এনেছিলাম। কিন্তু যখন আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব, উই শুড বি ভেরি মাচ স্পেসিফিক উইদিন দ্য অ্যাকাউন্টিং ইয়ার, উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার। কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার মানে চলতি যে হিসাব বৎসর, তার মধ্যে সংঘটিত হওয়া রেভিনিউ এক্সপেন্সগুলো এবং রেভিনিউ ইনকামগুলোকেই শুধু আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আনবো। ইট ইজ এক্স্যাক্টলি লাইক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কিন্তু এটা নামটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট না, কেননা এর শেষে, এই অ্যাকাউন্টের শেষে আমরা কোনো নেট প্রফিট ক্যালকুলেশন করি না। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো, পয়েন্টটা হলো, ইট শোজ অল রেভিনিউ ইনকাম আর্ন অ্যান্ড রেভিনিউ এক্সপেন্সেস ইনকার ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। ওই অ্যাকাউন্টিং পিরিয়ড, ওই দ্যাট পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে সংঘটিত হয়ে থাকা সমস্ত এক্সপেন্সেস, রেভিনিউ এক্সপেন্সেস এবং রেভিনিউ ইনকামগুলোকে আমরা আনি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে। থার্ড পয়েন্ট দেখো, থার্ড পয়েন্টে কি আছে? ইট ইজ প্রিপেয়ার্ড at the end of the accounting period on accrual basis of accounting. আমার প্রথম দিনের ক্লাসে আমি বলেছিলাম that basis of accounts are of two kind, cash basis and accrual basis. তুমি বলতে পারো এই রিসিপশন পেমেন্টস অ্যাকাউন্টটা মোর অর লেস ক্যাশ বেসিসেই হয়ে আছে, সেটা আমরা ক্যাশ বেসিসেই করি। কিন্তু যখন আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব, তখন আমরা অ্যাক্রুয়াল বেসিসের উপর বেশি প্রায়োরিটি দেব। কেন বেশি প্রায়োরিটি দেব অ্যাক্রুয়াল বেসিসের উপর? কেন? সেটা একটা অ্যাকাউন্টিং পিরিয়ড নিয়ে আমরা কথা বলছি, পার্টিকুলার ম্যাচিং কনসেপ্ট সেখানে আমার অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট দেখো, ইট ডিটারমাইন্স দ্য রেজাল্ট অফ দ্য অর্গানাইজেশন অপারেশন whether it has surplus or deficit. এখানে একটা জিনিস আমরা মার্ক করলাম, একটা ব্যাপার হলো সারপ্লাস, একটা ব্যাপার হলো ডেফিসিট। তুমি বলতে পারো এই যে প্রফিট সিকিং অর্গানাইজেশনগুলো যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের এন্ড যে রেজাল্টটা আসে, নেট প্রফিট এবং নেট লস, ইদার নেট প্রফিট আসবে অর নেট লস আসবে, সেটা তো জানোই। মোট মুনাফা আসবে, না তো মোট ক্ষতির সম্মুখীন হবে বা লস হবে। কিন্তু যখন আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব, সেখানে তো প্রফিট অ্যান্ড লসের ব্যাপার নেই। প্রফিট সেখানে একটা নতুন নাম নিয়ে বসে, সেখানে যেটা যদিও এটা প্রফিট ইন নেচার নয়, বাট তুমি যেটা ক্যালকুলেশন করলে পরে যেটা নেট প্রফিট বেরোয়, এখানে ওটা নেট প্রফিট হিসেবে গণ্য হবে না, এখানে আমরা বলবো সেটা সারপ্লাস। সারপ্লাস উদ্বৃত্ত, যদি বাংলায় বলি উদ্বৃত্ত। সারপ্লাসটা কি, জিনিসটা কি? যখন উইদিন দ্যাট ইয়ার আমার টোটাল আর্নিংস, টোটাল ইনকাম ইজ মাচ হায়ার দেন দ্য টোটাল এক্সপেন্সেস ইনকার্ড ইন দ্যাট ইয়ার। ওই বছরে আমি যা যা খরচ করলাম, এক্সপেন্সেস করলাম রেভিনিউ নেচারের, তার থেকে যদি আমার রেভিনিউ নেচারের ইনকামগুলো বেশি হয়ে যায়, তবে যেই একটা তফাৎ তৈরি হয় রেভিনিউ ইনকাম অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে, সেটাকে আমরা সারপ্লাস হিসাবে জানি। ঠিক তার উল্টোটা, যদি আমার উইদিন দ্যাট অ্যাকাউন্টিং ইয়ার আমার রেভিনিউ নেচারের এক্সপেন্সেসগুলো ইজ মাচ হায়ার দেন দ্য রেভিনিউ নেচার ইনকাম, যদি আমার রেভিনিউ নেচারের ইনকাম গুলো থেকে রেভিনিউ নেচারের এক্সপেন্সেসগুলো বেশি হয়, তবে সেখানে একটা তফাৎ তৈরি হবে, সেখানে একটা ডিফারেন্স আমরা পাবো। সেই ডিফারেন্সটাকে আমরা ডেফিসিট হিসাবে জানবো। তবে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারের অ্যাকাউন্টের শেষে আমরা ইদার সারপ্লাস পাবো অর ডেফিসিট পাবো। বোঝা গেল? আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে বলছি তোমাদের লিখতে সুবিধার জন্য এবং তোমরা যাতে বুঝতে পারো ব্যাপারগুলো। নেক্সট দেখো, ফিফথ পয়েন্ট, all the incomes and gains are recorded on the credit side and all the expenses and losses are recorded on the debit side. এই যে কথাটা আমি বললাম, all the income and gains are recorded on the credit side and all the expenses and losses are recorded on the debit side. খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনলে বুঝবে এটা নমিনাল অ্যাকাউন্টেরই গোল্ডেন রুল। নমিনাল অ্যাকাউন্টে কি হয়? all expenses and losses are debit. ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট, এখানেও রেভিনিউ নেচারের all expenses and losses will be debited and all revenue kind of income and gains will be credited. বোঝা গেল? এক্সপেন্ডিচার
ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস অ্যাকাউন্ট, এক্সপেন্সেস আমার ডেবিট হবে এবং ইনকাম আমার ক্রেডিট হবে। ঠিক আছে, নেক্সট স্লাইড দেখো। নেক্সট স্লাইডে জাস্ট আমি বলেও দিয়েছি মুখে, তবু আমি আরেকবার রিপিট করছি। এক্সেস অফ ক্রেডিট সাইড ওভার দ্য ডেবিট সাইড ইজ টার্মড এজ সারপ্লাস। এতক্ষণ সেটাই বললাম যে উদ্বৃত্ত কখন হবে, when the excess of credit side, that is my income side, when my income side is higher than my expense side, তখন যেটা বেরোবে, যে তফাৎটা বেরোবে, যে ডিফারেন্সটা বেরোবে, সেটাকে আমরা টার্ম করব কিভাবে? সারপ্লাস হিসাবে। whereas excess of debit side over the credit side is termed as deficit. যখন আমাদের ডেবিট সাইড, দ্যাট ইজ মাই এক্সপেন্স সাইড, বেশি হবে আমার ইনকাম সাইড থেকে, তখন সেটা আমার ডেফিসিট হবে, তফাৎটা আমার ডেফিসিট হবে। এবার খুব দ্রুত আমরা দেখে নেই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের নেচার কি, আয় এবং ব্যয় হিসেবে নেচার কি। এতক্ষণ যা বললাম তাই, কিন্তু কেন আমরা এগুলো জানবো? পরীক্ষায় অনেক সময় তোমাকে সেলিয়েন্ট ফিচার আসতে পারে, যে নেম দ্য সেলিয়েন্ট ফিচারগুলো কি কি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের সেলিয়েন্ট ফিচারগুলো কি কি। যদি সেটা আসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, তখন তোমরা এগুলো লিখতে পারবে। ফার্স্ট দেখো নেচার, ইটস এ নমিনাল অ্যাকাউন্ট অ্যান্ড দেয়ারফর অল রেভিনিউ এক্সপেন্সেস অ্যান্ড লসেস ইনকার্ড আর রেকর্ডেড অন দ্য ডেবিট সাইড অ্যান্ড অল দ্য রেভিনিউ ইনকাম অ্যান্ড গেইনস আর্নড আর রেকর্ডেড অন দ্য ক্রেডিট সাইড অফ দিস অ্যাকাউন্ট। প্রথমেই নেচার হলো ইটস এ নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, নেক্সট দেখো পিরিয়ড। It records only those expenses and income which relate to the current accounting period. Very very important, current accounting period. আমরা কিন্তু সেম জিনিসটা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টের সময় করিনি। একটার সঙ্গে একটা গুলিয়ে ফেলবে না, মিশিয়ে ফেলবে না। রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট ইজ দ্য রিয়েল অ্যাকাউন্ট। সেখানে হোয়াট কামস ইন ডেবিট, মানে যা যা পেয়েছি আমরা লিখে ফেলেছি। সেখানে আমরা সময়কে গুরুত্ব দেইনি, নেচারকে গুরুত্ব দেইনি। নেচার বলতে whether revenue in nature or capital in nature, সেটাকে আমরা গুরুত্ব দেইনি যখন আমরা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট করেছিলাম। সময়ের গুরুত্ব পাইনি সেখানে। সময় বলতে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, আমরা তিন পর্যায়েরই জিনিস এনেছিলাম, আইটেমগুলোকে আমরা রিসিপ্ট সাইডে এনেছিলাম। এবং নেচার, ওয়েদার ক্যাপিটাল ইন নেচার, ওয়েদার রেভিনিউ ইন নেচার, আমরা সেটাকে গুরুত্ব দেইনি। বাট যখন আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করব, ভেরি মাইনিউটলি শোনো, যখন আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব, আমরা কিন্তু সময়টাকে খুবই গুরুত্ব দেব এবং নেচারটাকে গুরুত্ব দেব। সময় বলতে অ্যাকাউন্টিং পিরিয়ড, উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড এর মধ্যে, উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে যেসব রেভিনিউ এক্সপেন্সেস বা রেভিনিউ ইনকাম হয়েছে, সেগুলোকে আমরা প্রায়োরিটি ওয়াইজ আনবো। এবং শুধুমাত্র রেভিনিউ ইন নেচার, বারবার বলছি রেভিনিউ, নট ক্যাপিটাল ইন নেচার। কেননা ক্যাপিটাল ইন নেচারের আইটেমগুলোর জন্য তো আমাদের ব্যালেন্স শিট আছেই, সেগুলো তো ব্যালেন্স শিটে যাবে। সাধারণত আমরা যখন অঙ্ক করব, তখন দেখবো আমাদের একটা রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে বললো ফাইন্ড আউট, প্রিপেয়ার ওয়ান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যান্ড এ ব্যালেন্স শিট। বড় কোশ্চেনের জন্য এরকম আসতে পারে। ঠিক আছে, তখন আমরা কি করব? ওই রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে তো এটা তো মিক্স অ্যান্ড ম্যাচ, এটা বলেছিলাম ওই দিন, মিক্স ব্যাগ। এটার মধ্যে সবকিছু আছে, রেভিনিউ নেচার, ক্যাপিটাল নেচারের আইটেম আছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তিনও সময়েরই আইটেমগুলো আছে। তার থেকে আমার খুঁজে বের করতে হবে কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের কোনগুলো এবং কোনগুলো রেভিনিউ ইন নেচার। তার থেকে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টটা তৈরি করব। পিরিয়ড এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড দেখো, বেসিস অফ রেকর্ডিং। বেসিস অফ রেকর্ডিংটা কি? It follows the accrual basis of accounting to ascertain surplus or deficit arising after meeting all revenue expenses against all revenue income at the end of an accounting period. এখানে কিছু কিছু কি টার্ম আছে। কি টার্মগুলি কি কি? যদি আমি প্রথম থেকে বলি, তো ফার্স্ট হলো আমরা ক্যালকুলেশন করব সারপ্লাস অর ডেফিসিট, ফার্স্ট কি টার্ম। সেকেন্ড কি টার্ম কি? এখানে ম্যাচিং কনসেপ্টের কথা বলা হয়েছে। উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার অল রেভিনিউ এক্সপেন্সেস উইল বি ম্যাচড উইথ অল রেভিনিউ রিসিপ্টস বা রেভিনিউ গেইন বা রেভিনিউ ইনকাম। বুঝা গেল? এবং এটা হতে হবে উইদিন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড।
দ্য 12 মান্থস অ্যাকাউন্টিং পিরিয়ড। তো মাইনুটলি আমরা কি ক্যালকুলেশন করব? সারপ্লাস বা ডেফিসিট। কোন অ্যাকাউন্টের মাধ্যমে ক্যালকুলেশন করব? আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মাধ্যমে ক্যালকুলেশন করব। কি সব আইটেম নিব ক্যালকুলেশনের জন্য? আমরা শুধুমাত্র রেভিনিউ এন্ড নেচারের কারেন্ট ইয়ারের সঙ্গে সম্পর্কিত এক্সপেন্সেস এবং ইনকামগুলো নেব। বলে দিলাম, আশা করি লিখে নিয়েছো এবং বুঝেও গেছো। নেক্সট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স। আচ্ছা, আমরা যখন রিসিপশন এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট করেছি, আমরা তো দুইটা অঙ্ক করলাম, গতদিন একটা আজকে একটা। তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই যে দোনো জায়গাতেই, দোনো অঙ্কই আমরা ডেবিট সাইডে ওপেনিং ব্যালেন্স লিখেছি, ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক, এবং ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক আমরা লিখেছি। মানে ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স ছিল, তাই তো? কিন্তু ইনকাম এন্ড এক্সপেন্ডিচারে দেয়ার উইল বি নো ওপেনিং ব্যালেন্স এন্ড ক্লোজিং ব্যালেন্স। এখানে কোনো ওপেনিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স হবে না। কেন হবে না সেটাও বলে দিচ্ছি। নমিনাল অ্যাকাউন্ট হওয়ার কারণে এই অ্যাকাউন্টটা এ বছরের ওপেনিং যেই তোমার ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ এট ব্যাংক আছে, এটাকে তোমার ইনকাম হিসেবে রিগার্ড করে না। ইট উইল নট রিগার্ড ইউর ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড অর ক্যাশ এট ব্যাংক ব্যালেন্স অ্যাজ অ্যান ইনকাম। এটাকে ইনকাম হিসেবে গণ্য করে না। তাই এই অ্যাকাউন্ট শুরুতে আমরা কোনো ওপেনিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স লিখব না। এটা আমাদের রুলস। আমি তবু পড়ে দিচ্ছি রুলসটা কি। Opening and closing balance. It has no opening balance. However, balance at the end is either surplus or deficit, which is the transfer to capital fund in the balance sheet. কি বললো যে সেখানে কোনো ওপেনিং ব্যালেন্স থাকবে না, কিন্তু ক্লোজিং ব্যালেন্স, এখানে তো আমরা ক্লোজিং ব্যালেন্স আমরা কেন তৈরি করছি? ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ক্লোজিং ব্যালেন্স শুধু জানার জন্য, ওয়েদার উইদিন দ্যাট অ্যাকাউন্টিং পিরিয়ড আমার সারপ্লাস হয়েছে না ডেফিসিট হয়েছে। এখানে সারপ্লাস বা ডেফিসিট উইল বি রিগার্ডেড অ্যাজ ক্লোজিং ব্যালেন্স, কিন্তু ওরকম ভাবে ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড বা ক্লোজিং ক্যাশ এট ব্যাংক বলে কিছু বসবে না। বুঝতে পারলে? নেক্সট দেখো, নেক্সট স্লাইড দেখো, অ্যাডজাস্টমেন্টস। আচ্ছা, আমরা যখন রিসিপশন পেমেন্ট অ্যাকাউন্ট করেছি, আমরা কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট করিনি বা অ্যাডজাস্টমেন্টকে আমরা কোনো গুরুত্ব দেইনি, পাইও নি কোনো অ্যাডজাস্টমেন্ট। কিন্তু যখন আমরা ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করব, তোমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন করেছো, তোমরা পেয়েছো অ্যাডজাস্টমেন্ট, তোমরা পেয়েছো স্যালারি আউটস্ট্যান্ডিং থাকতো, প্রিপেড কিছু ইনকাম থাকতো, কিছু অ্যাক্রুড ইনকাম থাকতো তো। ওইগুলোকে এখন আমরা প্রায়োরিটি দেব ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের সময়, বিকজ ইট ইজ এক্স্যাক্টলি লাইক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বাট নেচার ডিফারেন্ট এবং আমাদের ফাইন্ডিংস ডিফারেন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আমাদের সোল ফাইন্ডিংস থাকে প্রফিট অ্যান্ড লস, এবং ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আমাদের সোল ফাইন্ডিংস হবে সারপ্লাস অর ডেফিসিট। তাই জন্য অ্যাডজাস্টমেন্ট কি হবে, অ্যাডজাস্টমেন্টগুলো আমরা এখানে প্রায়োরিটি দেব। সিন্স কি লিখেছে অ্যাডজাস্টমেন্টে দেখো, সিন্স ইট ফলোজ অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, যেহেতু এটা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংকে ফলো করে বা অনুসরণ করে, all the adjustment are to be given effect which are necessary to record the incomes, gains, expenses and losses relating to the current accounting period. কি লেখা আছে? লেখা আছে since it follows accrual basis of accounting, যেহেতু এটা accrual basis of accounting কে অনুসরণ করে, তাই এর সঙ্গে সম্বন্ধিত সকল অ্যাডজাস্টমেন্ট গুলোকে আমরা প্রায়োরিটি দেব। এবং অ্যাডজাস্টমেন্ট গুলো কি সম্পর্কিত হতে হবে? ইনকাম, গেইন, এক্সপেন্সেস এন্ড লসেস, এই সম্পর্কিত হতে হবে। এবং এইগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা যখন অ্যাকাউন্টটা প্রিপেয়ার করব, এইগুলি লিখব। বুঝতে পারলে? নেক্সট স্লাইড দেখো, এখানে আছে ফরম্যাট, ভেরি ইম্পর্টেন্ট। ফরম্যাটটা ভেরি ইম্পর্টেন্ট। ফরম্যাটটা একটু বড় করা যেতে বললে ভালো ছিল, কিন্তু দেখো আমি মুখে পড়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ফরম্যাটটা তোমাদের যা বই আছে এসসিআরটি থেকে, আমাদের যা নতুন বই হয়েছে, বইয়ের মধ্যেও তোমরা ফরম্যাটটা পেয়ে যাবে। ফরম্যাট হলো যে কি কি জিনিস আসতে পারে, কি কি জিনিস আসতে পারে। তবে দেখে নাও, প্রথমেই ফরম্যাটের মধ্যে আছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। যেহেতু এটা একটা অ্যাকাউন্ট, এর দুপাশে আমাদের ডেবিট ক্রেডিট লেখা ম্যান্ডেটরি। আমরা লিখবো দু সাইডে ডেবিট এবং ক্রেডিট, এবং আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো এক্সপেন্ডিচার।
লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো এক্সপেন্ডিচার এবং রাইট হ্যান্ড সাইড আমাদের থাকবে ইনকাম। দ্যাট ইজ আওয়ার ডেবিট সাইড, দ্য ডেবিট সাইড উইল বি দ্য এক্সপেন্ডিচার অ্যান্ড ক্রেডিট সাইড উইল বি দ্য ইনকাম। এবং একটা করে অ্যামাউন্টের কলাম আমরা ফরম্যাটের মধ্যে রেখেছি। ঠিক আছে, এবার দেখো প্রথম কি কি জিনিস আসতে পারে। ফার্স্ট এক্সপেন্ডিচারের মধ্যে দেখো স্যালারিজ আছে, স্যালারিজ। ঠিক আছে, স্যালারিজ আছে। এবার দেখো স্যালারির মধ্যে অ্যাড আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড লেস আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং। এখানে তোমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছিলে, তখন দেখো এখন স্পষ্ট দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে স্যালারিজ অ্যাড আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড লেস আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং। আমরা সবসময় আউটস্ট্যান্ডিংটাকে অ্যাড করতাম, প্রিপেডটাকে লেস করতাম। আমরা যদি আগামী বছরের জন্য কিছু অ্যাডভান্স দিয়ে দিই, সেটা আমরা এই বছর লিখব না, এবং গত বছরের কিছু পাওনা ছিল যেটা আমরা তখন দেইনি, সেটা আমরা এই বছর লিখব। ইট ইজ নর্মাল স্যালারি আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল অনুযায়ী আমরা অঙ্কটা করব, যেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম প্রিন্সিপাল মেনেই আমরা অঙ্ক করেছি, নমিনাল অ্যাকাউন্টের যা রুলস হয়। নেক্সট দেখো রেন্ট আছে, ইটস ওয়ান কাইন্ড অফ এক্সপেন্ডিচার। নেক্সট দেখো ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যদি কোনো লেস হবে, আউটস্ট্যান্ডিং অ্যাড হবে। কোনো বকেয়া ইন্স্যুরেন্স প্রিমিয়াম তুমি দাওনি, যার এফেক্ট আছে, সেটা আমরা অ্যাড করব, আর যেটা প্রিপেড তুমি অ্যাডভান্স দিয়ে দিয়েছো সেটা আমরা লেস করে দেব। নেক্সট দেখো অডিট ফিজ, নেক্সট অডিট ফিজ আছে। নেক্সট প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি আছে। নেক্সট প্রিমিয়াম আছে, তোমরা খাতায় তুলে নাও। নেক্সট দেখো টেলিফোন এক্সপেন্সেস আছে, এখানে শুধু এক্সপেন্সেস গুলো লেখা এবং যেগুলো কারেন্ট ইয়ারের সঙ্গে কানেক্টেড। নেক্সট দেখো আছে টেলিফোন এক্সপেন্সেস, রিপেয়ার, তারপরে দেখো আছে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনের পরে আছে স্পোর্টস মেটেরিয়াল, এবং লাস্ট আছে টু সারপ্লাস। না, লাস্ট আছে টু সারপ্লাস। এই দেখো নিচের দিকটা দেখো, এই যে দেখলে টু স্পোর্টস মেটেরিয়াল ইউজ ছিল এবং লাস্টে ছিল টু সারপ্লাস। এবং সারপ্লাস লিখে একটা ব্র্যাকেটে একটা লেখা আছে, দেখো লেখা আছে কি এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, একটা স্টারও আছে। এটা একটু বুঝিয়ে দেবো আজকে ফরম্যাটটা পর্যন্ত করেই আমরা ক্লাস শেষ করব। দেখো এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার করে একটা স্টার আছে, এই স্টারটা মাথায় রাখো, আমরা যখন ইনকাম সাইডটা পড়বো তখন সেটা মিলিয়ে নেবে। দেখো ইনকাম সাইডে কি আছে, প্রথমে আছে ইনকাম সাইডে প্রথমেই আছে বাই সাবস্ক্রিপশন। প্রথমেই আছে ইনকাম সাইডে বাই সাবস্ক্রিপশন, এই তো দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে বাই সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে চাঁদা। এখানে লেখা আছে অ্যাড আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড অ্যাডভান্স ইন দ্য বিগিনিং। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড এবং অ্যাডভান্স ইন দ্য বিগিনিং, এবং লেস কি আছে আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং, এবং লেস আছে অ্যাডভান্স অ্যাট দ্য এন্ড। এই চারটা জিনিস এখানে, দুইটা অ্যাড আইটেম এবং দুইটা লেস আইটেম। সাবস্ক্রিপশনের সঙ্গে দুইটা আইটেম এসে অ্যাড হবে এবং দুইটা আইটেম লেস হবে। কি আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড, যদি কোনো আউটস্ট্যান্ডিং থাকে, এন্ড ইয়ার এন্ডের কোনো আউটস্ট্যান্ডিং থাকে, অ্যাডভান্স ইন দ্য বিগিনিং, যদি ইয়ার বিগিনিং এর কোনো অ্যাডভান্স থাকে সাবস্ক্রিপশনের ক্ষেত্রে, ঠিক অপোজিটটা বিয়োগ হয়ে যাবে, দ্যাট ইজ লেস হয়ে যাবে। আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং
আউটস্ট্যান্ডিং এট দ্য এন্ড অ্যাড হয়েছিল, আউটস্ট্যান্ডিং দ্য বিগিনিং লেস হবে, এবং অ্যাডভান্স ইন দ্য বিগিনিং অ্যাড হয়েছিল, অ্যাডভান্স অ্যাট দ্য এন্ড লেস হবে। নেক্সট দেখো এন্ট্রান্স ফি। এন্ট্রান্স ফি আমার রেভিনিউ নেচারের ইনকাম। নেক্সট বাই ডোনেশন, এখানে ডোনেশনটা স্পেসিফিক না, এখানে জেনারেল ডোনেশনটাই আসবে, মাইন্ডেড। স্পেসিফিক ডোনেশন আমরা আনছি না এখানে। তারপরে দেখো বাই সেল অফ ওল্ড নিউজ পেপার। নেক্সট দেখো বাই হল রেন্ট। নেক্সট সান্ড্রি রিসিপ্টস, এবং লাস্ট কি আছে, বাই ডেফিসিট, এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম। এখানে দেখো একটা স্টার আছে, এবং এই স্টার দুইটা আমি বললাম না, ওই এক্সপেন্ডিচার নিচে ছিল টু সারপ্লাস, সেখানে একটা স্টার ছিল, এবং ডেফিসিটের নিচে একটা স্টার আছে। কেন আমি এই স্টারের কথাটা বললাম, যে যখন আমরা ইনকাম সাইড করব তখন তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে ইনকাম সাইডে একটা স্টার আছে, এবং এখানে দেখো এক্সপেন্ডিচার সাইডে একটা নিচে সারপ্লাস লিখে একটা স্টার আছে। একই অঙ্কে দুইটা জিনিস থাকতে পারে না, এটাই উদ্দেশ্যটা বলার জন্য, যে তোমার যে অঙ্কে সারপ্লাস হবে সে অঙ্কে তোমার ডেফিসিট বেরোবে না, এবং যে অঙ্কে ডেফিসিট বেরোবে সে অঙ্কে সারপ্লাস বেরোবে না। এবার দেখো এক্সপেন্ডিচার সাইডে তোমরা যত কিছু আনছো, যত কিছু জিনিস নিয়ে আসছো, অল রেভিনিউ এক্সপেন্সেস ফর কারেন্ট পিরিয়ড আফটার মেকিং অ্যাডজাস্টমেন্ট ফর দ্য আউটস্ট্যান্ডিং অ্যান্ড প্রিপেড এক্সপেন্সেস। এই কথাটা ইন জেনারেল মনে রাখবে, যে আমরা এক্সপেন্ডিচার সাইডে, দ্যাট ইজ মাই ডেবিট সাইডে আমরা যতগুলো আইটেম আনছি সবগুলো রেভিনিউ এক্সপেন্সেস ফর দ্য কারেন্ট পিরিয়ড, এবং এগুলোর জন্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট আমার করতে হয়। সেম ভাবে ইনকাম সাইডে অল রেভিনিউ ইনকাম অফ কারেন্ট পিরিয়ড আফটার মেকিং অ্যাডজাস্টমেন্ট ফর আউটস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাডভান্স ইনকাম, মানে প্রিপেড, অ্যাডভান্স এবং আউটস্ট্যান্ডিং এগুলোর ক্যালকুলেশন করেই তারপরে আমরা আইদার রেভিনিউ সাইড, এক্সপেন্সেস সাইড অর ইনকাম সাইডে আমরা আনবো। রেভিনিউ ইন নেচার, নট ক্যাপিটাল ইন নেচার। আশা করি আজকে ফরম্যাটটা পর্যন্ত বুঝে গেছো। তোমরা সবাই খুব ভালো থাকবে, পড়াশোনা করবে। কমার্স কঠিন নয়, শুধু মনোযোগ দিয়ে পড়লে দেখবে অঙ্কগুলো করতে পারছো, অঙ্কগুলো বুঝতে পারছো। ক্লাসের দিকে ফলো করবে, এবং অন্যান্য যেসব ক্লাস তোমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সবগুলো ক্লাসই তোমরা সঠিকভাবে মনোযোগ দিয়ে করবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।